হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, ডায়েটেটিক্স পার্টের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে এসেছি। সেটা হলো থেরাপিউটিক ডায়েট। তো আজকে আমরা থেরাপিউটিক ডায়েট কী এবং কি কি ধরনের থেরাপিউটিক ডায়েট হয়, কেন থেরাপিউটিক ডায়েট আমাদের প্রয়োজন, থেরাপিউটিক ডায়েটের ইম্পর্টেন্স, এইসব নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমে কি বলছে, আ থেরাপিউটিক ডায়েট ইজ আ মেডিকেলি প্রেসক্রাইবড মিল প্ল্যান that is modified to meet the specific health needs of a patient. তাহলে হোয়াট ইজ থেরাপিউটিক ডায়েট? থেরাপিউটিক ডায়েট মেডিকেলি প্রেসক্রাইবড একটা মিল প্ল্যান, এবং সেটা কি না পেশেন্টের স্পেশাল হেলথ কন্ডিশনকে ঠিক করার জন্য বানানো হয়। ইট ইজ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট for a medical condition and is used to help manage the disease, promote recovery or improve nutritional status. তাহলে কি বলছে, থেরাপিউটিক ডায়েটটা হলো একটা ট্রিটমেন্টের বা থেরাপির একটা পার্ট। সেই জন্যই এই ডায়েটটাকে কিন্তু থেরাপিউটিক ডায়েট বলা হয়, কারণ এটা একটা ট্রিটমেন্ট বা থেরাপির পার্ট। এবং এটা কিসে হেল্প করে না, ডিজিজকে ম্যানেজ করতে, ডিজিজ থেকে রিকভারিটা যাতে ফাস্ট হয় সেটা হেল্প করতে, এবং নিউট্রিশনাল স্টেটাসটাকে বেটার করতে পেশেন্টের। ঠিক আছে? ইট ইজ ডিজাইনড বাই আ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে থেরাপিউটিক ডায়েট সবসময় কিন্তু একটা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানই প্রেসক্রাইব করতে পারে, এবং তার সাথে সাথে কে টিম করে, টিমড আপ উইথ আ ডক্টর, নার্স ফর প্রপার এক্সিকিউশন। তাহলে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান একটা ডক্টরের এবং একটা নার্সের সাথে টিম আপ করে পেশেন্টের ডায়াগনোসিস দেখে সেই ডায়াগনোসিসের অনুযায়ী কি ট্রিটমেন্ট লাগবে সেটাকে ফলো করে যখন একটা মিল প্ল্যান বানায়, এবং সেই মিল প্ল্যানটা পেশেন্টের ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগানো হয়, তখন সেই ধরনের ডায়েটকে আমরা বলি থেরাপিউটিক ডায়েট। আর এই থেরাপিউটিক ডায়েট হলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোনো ডায়েটিশিয়ানের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে কি কি বলছে, তারপরে কি দেখছে না, কি ফিচার্স অফ থেরাপিউটিক ডায়েট। এই থেরাপিউটিক ডায়েটের ফিচার্স কি কি? মডিফাইড ইন কনসিস্টেন্সি। ঠিক আছে? তাহলে থেরাপিউটিক ডায়েটটা কি নর্মাল ডায়েটের মতন হয় না, এর কনসিস্টেন্সিকে মডিফাই করা হয়, মানে আইদার সফট না হলে লিকুইডই হয়। নর্মাল ডায়েটের মতন, ঘরের ডায়েটের মতন সাধারণত হয় না। তারপর কি বলছে, নিউট্রিয়েন্ট কন্টেন্ট এর মডিফাই করা হয়, মডিফাইড ইন নিউট্রিয়েন্ট কন্টেন্ট। যেরকম হয়তো কোনো ক্ষেত্রে হাই প্রোটিন ডায়েট হলো, কোনো ক্ষেত্রে লো সোডিয়াম ডায়েট হলো, কোনো ক্ষেত্রে লো সুগার ডায়েট হলো, ফ্যাট রেস্ট্রিক্ট ডায়েট হলো। ঠিক আছে? কিংবা কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ ফুড রেস্ট্রিক্ট করে ডায়েট হলো। পুরো এই মডিফিকেশনটা, নিউট্রিশনাল মডিফিকেশনটা কিন্তু নির্ভর করে পেশেন্টের কি ডিজিজ আছে, এবং তার জন্যে সেই ডিজিজকে বেটার করার জন্যে কি কি রেস্ট্রিক্ট করতে হবে এবং কি কি খাবার প্রমোট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু এই নিউট্রিশনাল কন্টেন্ট যেটা আর কি, সেই নিউট্রিশনাল কন্টেন্টটাকে মডিফাই করা হয় থেরাপিউটিক ডায়েটে। নেক্সট বলছে কি না, ক্যালোরি ভ্যালু। ঠিক আছে? নিউট্রিশনালি তো মডিফাই করা হয়ই থেরাপিউটিক ডায়েটকে, তার সাথে সাথে কিন্তু ক্যালোরি ভ্যালু বা ক্যালোরি কতটা খাবারটাতে পাচ্ছে সেই অনুযায়ীও কিন্তু এটাকে মডিফাই করা হয়। কারণ
কি না যাতে ওয়েট গেন অথবা ওয়েট লস দুটোই যখন যেটা প্রয়োজন সেটা হয়। মানে কোনো পেশেন্ট যদি সিভিয়ারলি ওয়েস্টেড হয় বা অ্যানোরেক্সিক হয়, তাদের ওয়েট গেন করানোর জন্য যেরকম ক্যালোরি ভ্যালুটাকে মডিফাই করা দরকার, সেরকম কোনো ওবিস পেশেন্টকে ওয়েট লস করানোর জন্য কিন্তু ক্যালোরি ভ্যালুটাকে আমাদেরকে মডিফাই করতে হয়। তারপর কি বলছে না, ফুড টাইপটা সবসময়ই একটা পেশেন্টকে যখন খাবার দেওয়া হয় মাথায় রাখতে হয়। যেরকম তোমার অ্যালার্জেন ফ্রি লো ফ্যাট ডায়েট হতে হবে, হয়তো কখনো কারো সুগার ফ্রি ডায়েট হতে হবে। স্পেশালি কোন ফুডটা সেই পেশেন্টকে চলবে, কোন ফুডটার গ্রুপটা পেশেন্টের চলবে না, সেটাকে মাথায় রেখে ডায়েটটাকে মডিফাই করতে হয়। ঠিক আছে? তারপরে কি বলছে না, ইট শর্ট টার্ম ডায়েটও হতে পারে, ক্যান বি লং টার্ম ডায়েটও। তো শর্ট টার্মের জন্য থেরাপিউটিক ডায়েট হতে পারে হয়তো একটা পেশেন্ট, সেটা কখন মানে পোস্ট সার্জারি, সাপোজ কোনো পেশেন্টের কোনো ক্রিটিক্যাল লাইফস্টাইল বা কোনো অ্যাকিউট ডিজিজ বা কোনো ক্রনিক ডিজিজ নেই, সেই ক্ষেত্রে হয়তো সে কোনো অপারেশন বা সার্জারির জন্য অ্যাডমিট হয়েছে, সেই সার্জারি রিলেটেড কিছুটা সময়ের জন্য হয়তো তাকে একটা পার্টিকুলার ডায়েট ফলো করতে হবে। সেই জন্যে হয়তো সেই কিছু শর্ট পিরিয়ডের জন্য তার জন্য একটা থেরাপিউটিক ডায়েট বানানো হলো, সেই ক্ষেত্রে একটা শর্ট টার্ম ডায়েট হবে এই থেরাপিউটিক ডায়েটটা। কিংবা লং টার্ম ডায়েটও হতে পারে, সেটা কি না, যখন কোনো পেশেন্টের কোনো ক্রনিক বা খুব সিভিয়ার কোনো ডিজিজ থাকে, কোনো লাইফস্টাইল ডিজিজ থাকে, যেটা তাকে লং টার্মের জন্য ফলো করতে হবে একটা থেরাপিউটিক ডায়েট, তখন সেক্ষেত্রে থেরাপিউটিক ডায়েটটা লং টার্মের হয়। তাহলে আমরা কি দেখলাম এখানে না, এই জিনিসগুলোকে মাথায় রেখে কনসিস্টেন্টলি ফুডের নিউট্রিয়েন্ট কন্টেন্ট, তার ক্যালোরি ভ্যালু, কেন কাজে লাগছে এবং সেটা শর্ট টার্ম হবে কি লং টার্ম হবে, এইগুলো দেখে কিন্তু একটা থেরাপিউটিক ডায়েটকে মডিফাই করা হচ্ছে। নেক্সট আমরা কি দেখব না, পারপাস অফ থেরাপিউটিক ডায়েট। এই থেরাপিউটিক ডায়েটটা যেটা বানানো হয় তার প্রয়োজনীয়তাটা কি 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 বলছে, টু মেনটেন অ্যান্ড রিস্টোর নিউট্রিশনাল স্টেটাস। শুধুমাত্র নিউট্রিশন দেওয়াটাই কাজ নয়, সেটাকে রিস্টোর এবং মেনটেন দুটোই করার জন্য একটা পেশেন্টের মধ্যে থেরাপিউটিক ডায়েট দেওয়া হয়। To improve tolerance to symptoms like vomiting, diarrhea, কোনো যদি তার কোনো রকম ডিজিজ সিমটমস থাকে, কারো নশিয়া হয়, কারো ভমিটিং, কোনো পেশেন্টের ডায়রিয়া হয়, কোনো পেশেন্টের ডিসেন্ট্রি হয়, কারোর হয়তো স্টামাক এক আছে, ঠিক আছে, কারোর ব্লিডিং গামস আছে, টুথ এক আছে, যাই হোক প্রবলেমস যেগুলো হয় সিমটমস, সেই সিমটমসগুলোকে টলারেট করতে পারে, এইটার জন্য কিন্তু থেরাপিউটিক ডায়েট দেওয়া হয়। তারপর কি বলছে, টু হেল্প ম্যানেজ স্পেসিফিক ডিজিজ। এইটা হলো থেরাপিউটিক ডায়েটের সব থেকে মেন ফাংশন, সেটা হলো কোনো স্পেসিফিক কোনো ডিজিজ যেটা পেশেন্টের আছে বা যেটাকে রেকটিফাই করতে পেশেন্ট থেরাপি বা ট্রিটমেন্ট নিচ্ছে, সেইটাকে হেল্প করতে আমাদের থেরাপিউটিক ডায়েটটা খুব প্রয়োজন। মানে মেডিসিন এবং ট্রিটমেন্টের সাথে সাথে নিউট্রিয়েন্ট ঠিকঠাক করাটার জন্যেই কিন্তু এই থেরাপিউটিক ডায়েট। যেরকম কারো ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ফেলিয়ার, যা যেরকম ডিজিজ, সেই অনুযায়ী তার পার্টিকুলার নিউট্রিয়েন্ট যা যা প্রয়োজন এবং যা যা রেস্ট্রিক্ট করতে হবে, সেই অনুযায়ী ডায়েটটা ফলো করাটা পেশেন্টের বেটারমেন্টের জন্য দরকার, এবং সেই জন্যেই এই থেরাপিউটিক ডায়েট পেশেন্টকে প্রেসক্রাইব করা হয়। তারপর কি বলছে, ফোর্থ পয়েন্টটা, টু সাপোর্ট হিলিং আফটার সার্জারি অর ট্রমা। আমরা একটু আগে দেখলাম যে শর্ট টার্ম থেরাপিউটিক ডায়েট দেওয়া হয় সার্জারি বা ট্রমা
বা কোনো অ্যাক্সিডেন্টাল কেসে যদি একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হয়, সেই ক্ষেত্রে হয়তো তাদের কোনো লাইফস্টাইল ডিজিজ নেই, কিন্তু তার ট্রমার জন্যে বা তার সার্জারির জন্যে তাকে হয়তো নর্মাল খাবার সে খেতে পারবে না, কিছু দিনের জন্য একটা পার্টিকুলার টাইপ অফ খাবার খেতে হবে। সেই ক্ষেত্রে সাপোজ কেউ হয়তো দাঁতে মানে ডেন্টাল কিছু ট্রিটমেন্ট করিয়েছে, সেই ক্ষেত্রে সে নর্মাল খাবার হয়তো কিছুদিন বা হয়তো 10-12 দিনের জন্য হয়তো সে নর্মাল খাবার খেতে পারছে না। সেই সময় তার সেই স্পেসিফিক কন্ডিশনটাকে মাথায় রেখে, ট্রিটমেন্টটাকে মাথায় রেখে যদি ডায়েট দেওয়া হয়, সেটাও তার ক্ষেত্রে একটা থেরাপিউটিক ডায়েট। সিমিলারলি সার্জারির আগে বা সার্জারির পরে মডিফিকেশন যেটা দরকার সার্জারির জন্য বা সার্জারি থেকে রিকভার করার জন্য, সেই যে শর্ট টার্ম পিরিয়ড ডায়েটটা দেওয়া হয়, সেটাও কিন্তু সেই পেশেন্টের কাছে সেই পার্টিকুলার থেরাপির জন্য দেওয়া হয়। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? এরপর আমরা যাব না রুটিন হসপিটাল ডায়েটস কী কী, ঠিক আছে? সেটা আমরা এরপর দেখে নেব যে হসপিটালে কী কী ধরনের ডায়েট মেনলি দেওয়া হয়। প্রথমেই কি বলছে না ক্লিয়ার ফ্লুইড ডায়েট। এর পারপাস কি না ইউজ ডিউরিং অ্যাকিউট ইলনেস অর সার্জারি when the patient cannot tolerate normal food due to vomiting, nausea, diarrhea, etc. তো এই ক্লিয়ার ফ্লুইড ডায়েট সাধারণত কখন দেওয়া হয়? যখন কোনো পেশেন্টের এমন কোনো অ্যাকিউট ইলনেস আছে যার জন্য সে খাবার নিতে পারছে না, যেরকম তার হয়তো বমি ভাব আছে, তার গা গোলানোর টেন্ডেন্সি আছে, কিংবা তার ডায়রিয়া হচ্ছে খুব, সে খাবার নর্মাল খেতে তার রুচি নেই, সেই ক্ষেত্রে এই ক্লিয়ার ফ্লুইড ডায়েট দেওয়া হয়। হয়তো তার স্টামাক আপসেট আছে, তাকে নর্মাল খাবার দেওয়া যাবে না। কিংবা সার্জারির সময়ও কিন্তু এই ক্লিয়ার ফ্লুইড ডায়েট দেওয়া হয়। সাধারণত সার্জারির ঠিক পরেই এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া হয়, যাতে কিনা সার্জারির সময় যে অ্যানাস্থেসিয়ার প্রবলেমস, মানে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, সেই অ্যানাস্থেসিয়ার জন্য একটা পেশেন্ট যদি প্রথমেই সার্জারির পরে নর্মাল খাবার খেয়ে নেয়, তাহলে অনেক সময় হয় কিনা অনেকক্ষণ না খেয়ে থাকা প্লাস অ্যানাস্থেসিয়ার রিয়াকশনের জন্য কিন্তু তার এই নশিয়া, ভমিটিং এগুলো হতে পারে। সেই জন্যে সার্জারির পরেও এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া হয় একটা পেশেন্টকে। ঠিক আছে, কি বলছে না ইন্ডিকেশন, কি কি ইন্ডিকেশন করে না অ্যাকিউট ইনফেকশন বিফোর ডায়াগনোসিস। ঠিক আছে, অ্যাকিউট ইনফেকশন বিফোর ডায়াগনোসিসের সময় ক্লিয়ার ফ্লুইড ডায়েট দেওয়া হয়। কোনো হয়তো অ্যাকিউট ইনফেকশন আছে একটা পেশেন্টের, কিন্তু সেই ইনফেকশনটা তখনও ডায়াগনোজ করা হয়নি, কেন সেই সিমটমসগুলো দেখা যাচ্ছে একটা পেশেন্টের সেটা হয়তো কেউ বুঝতে পারছে না। সেই ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম পেশেন্টটাকে কোনো অচেনা অজানা নিজের আন্দাজে খাবার দেওয়ার থেকে সেফলি তাকে যাতে, সে যাতে সুস্থ থাকে, সেফ সাইডে থাকে, তার যাতে কোনো রকম আরও হেলথ ডিটোরিয়েট না করে, ওই জন্য হয়তো এই ডিটেক্ট করার টাইম পিরিয়ডটাতে যতক্ষণ না ডিটেক্ট হচ্ছে ততক্ষণ এইরকম পেশেন্টদেরকে কিন্তু ক্লিয়ার ফ্লুইড ডায়েট অনেক সময় দেওয়া হয়। তারপর কি বলছে ইনফ্লেমেটরি কন্ডিশন অফ ইন্টেস্টাইন। কোনো পেশেন্টের যদি ইন্টেস্টিনাল কোনো ইনফ্লেমেশন থাকে, ইন্টেস্টিনাল ব্লিডিং থাকে হয়তো, বা ইন্টেস্টিনাল কোনো সিভিয়ার প্রবলেম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সে যখন নর্মাল খাবার হয়তো টলারেট করতে পারছে না কোনোভাবেই, সে নরম হোক শক্ত হোক কোনোভাবেই সে যখন টলারেট করতে পারবে না কোনো খাবার তার ইন্টেস্টিনাল প্রবলেমের জন্য, তখনও তাকে ক্লিয়ার ফ্লুইড ডায়েট দেওয়া হয়। তারপর কি বলছে পোস্ট কোলন অর রেকটাল সার্জারি। রেকটাল বা কোলন সার্জারি যদি কোনো পেশেন্টের দেওয়া হয়, তাহলে কিন্তু সেই সার্জারিটা যাতে ঠিকঠাকভাবে সাইটটা হিল করে, সেই জন্য কিন্তু তাকে রেস্ট দেওয়ার জন্যে, অথচ নিউট্রিয়েন্ট প্রোভাইড যাতে হয়, এবং কোনো রকম পেশেন্টের কোনো রকম কি বলবো
ডিসকমফর্ট যাতে না হয়, অসুবিধা যাতে না হয়, সেই জন্যে কিন্তু সবসময়ই একটা স্টমাক সার্জারি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যখনই কোনো সার্জারি হয় একটা পেশেন্টের কিন্তু সাধারণত ফর আ ডে অর 2 ক্লিয়ার ফ্লুইড ডায়েট কিন্তু তার চলে। তারপর কি বলছে না, গ্যাস রিমুভাল, থার্স্ট অর ডিহাইড্রেশন। ঠিক আছে, যাদের গ্যাস বা ফ্ল্যাটুলেন্সের প্রবলেম আছে, যেই সব পেশেন্টদের হয়তো ফ্ল্যাটুলেন্স বা গ্যাসের কমপ্লেনে পেশেন্ট ভর্তি হয়েছে, কিংবা হয়তো কোনো পেশেন্টের তেষ্টা মিটছে না সেই ক্ষেত্রে, কিংবা কোনো পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে গেছে, তো ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটটা দেওয়া হয়। এবার এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটের ফিচার্স কি 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 বলছে না, নন ইরিটেটিং, এই ক্লিয়ার ফ্লুইড ডায়েটগুলো সাধারণত নন ইরিটেটিং, নন স্টিমুলেটিং, নন গ্যাস ফর্মিং হয়। মানে কি বলছে, এই ক্লিয়ার ফ্লুইড হয় এমন একটা ফ্লুইড যেটার কোনো রকম তোমার ইরিটেশন হবে না, ঠিক আছে, কোনো রকম স্টিমিউলেশনে বা কোনো রকম এক্সট্রা স্টিমিউলাসে ক্রিয়েট করবে না, কোনো রকম গ্যাস ফর্ম করবে না, সেইগুলো হলো ক্লিয়ার লিকুইড ডায়েটের একটা ফিচার। তার কি বলছে, প্রোভাইড ফ্লুইডস বাট নো প্রোটিন, ফ্যাট, ভিটামিন অর ক্যালোরি। এই ক্লিয়ার ফ্লুইড কিন্তু শুধু ফ্লুইডই প্রোভাইড করে, সে কিন্তু আর কোনো নিউট্রিয়েন্ট যেরকম প্রোটিন, ফ্যাট বা ক্যালোরি এইসব কিন্তু প্রোভাইড করে না। It is always a temporary diet, not continued beyond 24 to 48 hours. যেহেতু এই ক্লিয়ার ফ্লুইডের মধ্যে কোনো রকমই তোমার ফ্যাট, প্রোটিন, ক্যালোরি, কার্বোহাইড্রেট কিছুই থাকে না, শুধুমাত্র ফ্লুইডই থাকে, সেই জন্য সবসময় কিন্তু ক্লিয়ার ফ্লুইড ডায়েটকে 24 থেকে 48 আওয়ার্সের বেশি একটা পেশেন্টকে দেওয়া যায় না, কারণ তাহলে তার নিউট্রিয়েন্ট লস বা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে শুরু করবে, কারণ এটার মধ্যে কোনো নিউট্রিয়েন্ট থাকে না, এটার মধ্যে শুধু ফ্লুইড থাকে, তাই এটা সবসময় একটা টেম্পোরারি ডায়েট। Intake starts with 30 to 60 ml per hour, gradually increases. কি না, স্টার্টিং কি করে করে একটা ক্লিয়ার লিকুইড ডায়েট যখন স্টার্ট করে, সে স্টার্টিংটা হয় কীরকম না, 30 থেকে 60 ml প্রত্যেক ঘন্টায় অল্প করে, আবার 1 ঘন্টা পরে হয়তো 30 কি 60 ml, মানে অল্প 30 ml বা 60 ml সিপ করে পার আওয়ারে এই ডায়েটটা দেওয়া হয়। গিভস অ্যারাউন্ড 500 কিলোক্যালোরি অ্যান্ড নো প্রোটিন। তাহলে বোঝাই যাচ্ছে এর কোনো ক্যালোরিফিক ভ্যালু নেই, পুরোটাই হলো ডিহাইড্রেশন যাতে না হয় পেশেন্টের, এবং ইরিটেশন বা গ্যাস ফর্মেশন যাতে না হয় পেশেন্টের, ভমিটিং যাতে না হয় আফটার প্রলং ফাস্টিং বলো, বা কোনো রকম গ্যাস্ট্রিক সার্জারির পর যাতে ইরিটেশন না হয়, সেই জন্যে এইটাকে দেওয়া হয়। এবং এর ক্যালোরি ভ্যালু প্রচণ্ড কম, যেটাকে নাই বলা যেতে পারে, সেটা হতো মাত্র 500 কিলো ক্যালোরি, এবং তার মধ্যে কোনো রকম প্রোটিন বা কিছু থাকে না, ঠিক আছে। এরপর কি বলছে না, ফুল ফ্লুইড ডায়েট, ঠিক আছে। এই ফুল ফ্লুইড ডায়েটটা কি না বলছে যে ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন ক্লিয়ার ফ্লুইড অ্যান্ড সফট ডায়েট, ঠিক আছে। এই ক্লিয়ার ফ্লুইড যে ডায়েট এবং সফট ডায়েট যেটা, তার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে, গ্যাপটার মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করে, সেটা হলো ফুল ফ্লুইড ডায়েট। মানে একদম সে ক্লিয়ার ফ্লুইড খাচ্ছে, তারপরেই তাকে একটা খাবার দিয়ে দিলাম ফট করে, তাহলেও কিন্তু অনেক সময় পেশেন্টের প্রবলেম হয়, সেই জন্যে এই ক্লিয়ার ফ্লুইড এবং সফট খাবারের মধ্যে একটা ফুল ফ্লুইড ডায়েট একটা থাকে, ঠিক আছে। সেইটার ক্ষেত্রে কিন্তু ইজি হয়ে যায় অনেকটা পেশেন্টের নিজের শরীরকে কোপ আপ করতে, যাতে সে পরবর্তীকালে
সফট খাবার বা নর্মাল খাবার খেতে পারে। কি বলছে, সাধারণত আফটার সার্জারি, অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, ইনফেকশন, ডায়রিয়া এইগুলোর ক্ষেত্রে ওয়েন মিল্ক ইজ পারমিটেড, যখন মিল্ক পারমিট করা হয় তখন ক্লিয়ার ফ্লুইড ছেড়ে আমরা ফুল ফ্লুইড দিতে পারি, কারণ ফুল ফ্লুইডে সবসময়ই মিল্ক বলো তুমি বা হেভি একটু, তারই মধ্যে একটু হেভি ফ্লুইড যেগুলোর একটু ক্যালোরি ভ্যালু আছে, প্রোটিন ভ্যালু আছে, যেরকম ডালের জল কিংবা দুধ, ঠিক আছে, এইগুলো যখন সে টলারেট করতে পারবে সে তখন থেকেই কিন্তু এই ফুল ফ্লুইড ডায়েটটা দেওয়া হয়, ক্লিয়ার ফ্লুইড ডায়েটটাকে বন্ধ করে। ফিচার্স কি বলছে না, ফুড বিকামস লিকুইড অ্যাট বডি টেম্পারেচার, ঠিক আছে, ফুডটা লিকুইড থাকে বডি টেম্পারেচারে, ঠিক আছে। তারপর কি বলছে, সুইটেবল ফর পেশেন্ট আনএবল টু চিউ, যেই সব পেশেন্ট চিউ করতে পারছে না সেই সব পেশেন্টের জন্য খুব সুইটেবল, কারো হয়তো ডেন্টাল কোনো প্রবলেম আছে বা ইসোফেগাস কোনো, বা যেটা আর কি তোমার সোয়ালোয়িংয়ের হয়তো কোনো প্রবলেম আছে, বা ইসোফেগাসে কোনো সার্জারি হয়েছে বা প্রবলেম আছে, কিংবা আরও কোনো খাওয়াতে প্রবলেম কোনো কারণে, সেই সব পেশেন্টদের কিন্তু এই ফুল ফ্লুইড ডায়েটটা দেওয়া হয় যাতে তাদেরকে চিউ না করতে হয় বা ঘিরতে তাদের প্রবলেম না হয়। ওয়েল ব্যালেন্সড ইফ প্ল্যান প্রপারলি, যদি এই ফুল লিকুইড ডায়েটকে ঠিকঠাকভাবে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান দ্বারা প্ল্যান করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এর নিউট্রিটিভ ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। এভরি 2 to 4 hours এই ফুল ফ্লুইড ডায়েটটা দেওয়া যায়। ক্লিয়ার ফ্লুইড ডায়েট যেরকম অল্প অল্প করে প্রত্যেক আওয়ারেই দেওয়া হয়, সেরকম কিন্তু ক্লিয়ার ফ্লুইড ডায়েট সবসময় প্রত্যেক আওয়ারে দরকার হয় না, 2 থেকে 4 আওয়ার্সের গ্যাপেও দেওয়া যেতে পারে, কারণ এর একটা ক্যালোরিফিক ভ্যালুর সাথে সাথে এর প্রোটিন বলো বা কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলোও যেহেতু সে পায় সেই জন্যে এটা দেওয়া হয়, ঠিক আছে। এবং তাহলে ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে কী কী আছে, প্রোভাইডস অ্যারাউন্ড 1200 কিলোক্যালোরি অ্যান্ড 35 গ্রামস অফ প্রোটিন। তাহলে কি বলছেন না, 1200 কিলোক্যালোরি প্রোভাইড করে, ঠিক আছে, এবং 35 গ্রামস অফ প্রোটিন কভার করে। তো ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে কীরকম ডায়েট পাওয়া যেতে পারে, মিল্ককে ফুল ফ্লুইড ডায়েটে ধরা হয়, ঠিক আছে। গ্রুলস বা একটু থিক জাতীয় যেই জিনিসগুলো, কাঞ্জি, তারপরে মল্ট সিরাপ, ঠিক আছে, কোনো মল্ট হলো বা কোনো রকমের লাইট পরিজ, ফ্লুইডি পরিজ হলো, এগুলো কিন্তু সব ফুল ফ্লুইড ডায়েটের মধ্যে পড়ে। এরপর বলছে সফট ডায়েট, ঠিক আছে। সফট ডায়েটের পারপাস কি না, ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড হসপিটাল ডায়েট, এই সফট ডায়েট হলো সব থেকে বেশি ইউজড হসপিটাল ডায়েটের মধ্যে একটা ডায়েট, বিকজ হসপিটালে সাধারণত বেশিরভাগ পেশেন্ট নর্মাল শক্ত খাবার হয়তো তাদের কোনো, যেহেতু হেলথ কন্ডিশনস নিয়ে ভর্তি হয়, তারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু ঘরের নর্মাল খাবারের মতন শক্ত খাবার তারা খেতে পারে না, ঠিক আছে। এবং সেই জন্য আবার সব ক্ষেত্রে ফ্লুইড ডায়েটেও পেশেন্টকে রাখা যায় না, কারণ তার নিউট্রিটিভ ভ্যালুগুলো খুব কম, তার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে, এবং তার সব থেকে বেশি তার যদি ফ্লুইডে থাকার প্রয়োজন না হয়, তার যদি হাঙ্গার থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে ফ্লুইড ডায়েটেও রাখা যায় না। তো সেই জন্যে সব থেকে সেফেস্ট এবং সব থেকে ব্রডলি ইউজড টাইপ অফ ডায়েট হসপিটালে সবসময় কিন্তু এই সফট ডায়েট। ইন্ডিকেশন কি না, অ্যাকিউট ইলনেসে হয়, সার্জারির পর রিকভারির টাইমে হয়, পেশেন্ট হু ক্যানট চিউ, পেশেন্ট যারা চিউ করতে প্রবলেম হয় তাদেরও কিন্তু শক্ত খাবার না দিয়ে এই সফট ডায়েট কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তারপরে কি বলছে না, ফিচার্স কি না, খাবার সফট,
সিম্পল সফট ইজিলি ডাইজেস্টেবল লো ফাইবার ফুড। তো এই সফট ডায়েট কেমন হতে হবে? সিম্পল হতে হবে, কোনো কমপ্লিকেটেড খাবার হলে চলবে না। সফট হতে হবে, তার কনসিস্টেন্সি হার্ড কনসিস্টেন্সি হলে চলবে না। ইজিলি ডাইজেস্টেবল, যাতে ইজিলি তারা ডাইজেস্ট করতে পারে সেইটা দেখতে হবে। এবং তার সাথে সাথে কি দেখতে হবে না, লো ফাইবার ডায়েট হতে হবে। ঠিক আছে, ফাইবার লো থাকলে ইরিটেবিলিটি বলো বা ডিস্টারবেন্স গাট জিআই ট্র্যাকে কম হয়। তার সাথে সাথে যেহেতু একটা পেশেন্টের কী বলবো ডাইজেস্টিভ রেট অনেকটা স্লো হয়ে যায়, মেটাবলিজম রেটটা অনেকটা স্লো হয়ে যায়, সেই ক্ষেত্রেও ওই জন্যে একটু লো ফাইবার ফুডটার দেওয়া বেটার হয়। ঠিক আছে, কারণ তাহলে তাদের ডাইজেশন করতে অনেকটা ইজি হয়ে যায়, ইজিলি ডাইজেস্টেবল হয় ব্যাপারটা। তারপর কি বলছে, নো রিচ স্পাইসি অর ফ্রাইড ফুড। ফুডটা কখনই রিচ হওয়া যাবে না, যেহেতু একটা পেশেন্টের খাবার। স্পাইসি হওয়া যাবে না, বিকজ অনেক সময় গ্যাস্ট্রিক প্রবলেমস থাকে। তারপর যেহেতু পেশেন্টের মুভমেন্ট কম থাকে হসপিটালে, অনেক ফ্ল্যাটুলেন্স প্রবলেম, গ্যাস ফর্মেশন হয়, সেই জন্য স্পাইসি করা যাবে না। আর ফ্রাইড ফুড তো কখনই পেশেন্টের জন্য প্রেসক্রাইবড হয় না। গিভেন আর 3 meals with intermediate feeding। ঠিক আছে, সাধারণত 3টে মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, যেরকম নর্মাল 3 meal টাইম হয় সেরকম 3 times সফট ডায়েট দেওয়া হয়, কিন্তু ইন্টারমিডিয়েটলি মাঝে মাঝে ফ্লুইড ফিডিংও দেওয়া হয়। ফ্লুইডের অবশ্যই প্রয়োজন হয়। তারপর কি বলছে না, প্রোভাইডস অ্যাপ্রক্সিমেটলি 1500 কিলোক্যালোরি, 35 to 40 গ্রাম অফ প্রোটিন। এই সফট ডায়েট কি করে না, প্রায় 1500 কিলোক্যালোরি প্রোভাইড করে এবং 35 থেকে 40 গ্রামস অফ প্রোটিন কিন্তু এ প্রোভাইড করে। ঠিক আছে, এর মধ্যে সাধারণত সফট রাইস, তার সাথে সাথে সফট ভেজিটেবলস যেগুলো ইজিলি চুয়েবল, যেরকম লকি বলো, পামকিন বলো, বা যে কোনো সফট ডাল টাইপের খাবার যেটা ইজিলি ডাইজেস্ট, সেইটা দেওয়া হতে পারে। তার সাথে সাথে হয়তো রাইস চিল্লা সফট দেওয়া হলো, বা কোনো পালসের চিল্লা যেটা সফট ভাবে বানানো হয়েছে, ইডলি, এইসব খাবার কিন্তু যেগুলো ইজিলি চিউ করা যায়, ইজিলি ডাইজেস্ট করা যায়, এই খাবারগুলো কিন্তু সব সফট ডায়েটের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে রেগুলার নর্মাল ডায়েট। কি বলছে না, ইউজড ফর অ্যাম্বিউটারি বেডবাউন্ড পেশেন্ট হু ডাজ নট নিড স্পেশাল ডায়েট। তার মানে কি বলছে, এই অ্যাম্বিউটারি মানে কি, যেই পেশেন্টরা মুভমেন্ট করতে পারছে, যাদের মুভমেন্টে, যেই সব পেশেন্টের কোনো প্রবলেম নেই। যা সাপোজ কোনো পেশেন্ট হয়তো কোনো এমন একটা প্রবলেম নিয়ে ভর্তি হয়েছে যেখানে সে হেঁটে চলে বেড়াতে পারছে, তার হয়তো অন্য কোনো সমস্যা নেই, হয়তো সে সার্জারির জন্য ভর্তি হয়েছে, সার্জারির আগে বা সার্জারির অনেকটা রিকভার হয়ে যাওয়ার পর কিছুটা সে ইজিলি মুভ করতে পারছে হয়তো, বা সে বেড বাউন্ড নয় অথবা বেড বাউন্ড পেশেন্টেরও যাদের খুব বেশি কমপ্লিকেশনস নেই, ঠিক আছে, যারা ঠিকঠাকভাবে চিউ করতে পারছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কোনো প্রবলেম নেই, ঠিকঠাকভাবে কনসিয়াস পেশেন্ট, বসে থাকতে পারছে, সেই সব পেশেন্টের ক্ষেত্রে যাদের স্পেশাল ডায়েটের কোনো প্রয়োজন হয় না, সেই সব পেশেন্টকে কিন্তু এই রেগুলার নর্মাল ডায়েটটা দেওয়া যায়। সবসময় মাথায় রাখতে হবে, ডাজ নট নিড স্পেশাল ডায়েট। যেই সব পেশেন্টদের স্পেশাল ডায়েট লাগে না তাদেরকে কিন্তু এই নর্মাল ডায়েটটা দেওয়া যেতে পারে। ফিচার্স কি, ওয়েল ব্যালেন্সড, প্রোভাইড 1800 to 2000 কিলোক্যালোরি অ্যান্ড 42 to 45 গ্রাম প্রোটিন। তার মানে কি,
1800 থেকে 2000 কিলো ক্যালোরি এবং 42 to 45 গ্রাম অফ প্রোটিন রেগুলার নর্মাল ডায়েটে হসপিটালেও দেওয়া যেতে পারে। মানে এটা অলমোস্ট ঘরের খাবারের মতনই হয়, সিম্পল ইন ক্যারেক্টার অ্যান্ড ইজি টু প্রিপেয়ার। কিন্তু ডিফারেন্সটা কী হয় কি না, এটা সিম্পল প্রিপারেশন থাকে, কোনো রকম স্পাইসি থাকে না, কোনো রকম রিচ খাবার বা ফ্রাইড খাবার থাকে না, সিম্পল এবং ইজিলি প্রিপেয়ার্ড খাবার হসপিটালে দেওয়া হয়। এনকারেজ নর্মাল ফুড ইনটেক, এবং এটা কিন্তু করা হয় যাতে পেশেন্ট একটা নর্মাল খাবার খাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা তার মিস না হয়ে যায়, সে নর্মাল খাবার ইনটেককে যাতে এনকারেজ করা যায়, সেই জন্যেই কিন্তু যেই সব পেশেন্টদের স্পেশাল ডায়েটের প্রয়োজন নেই সেই সব পেশেন্টদের কিন্তু স্পেশাল ডায়েট দেওয়া হয় না। এরপর কি বলছে না, নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেম। নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেমটা কি না, কি বলছে না, প্রোভাইড নিউট্রিয়েন্ট অ্যান্ড সাবস্ট্রেট ফর হিলিং, নট জাস্ট ক্যালোরি অ্যান্ড প্রোটিন। এই যে নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেম, এটা কেন করা হয়, নিউট্রিশনালি কেন একটা পেশেন্টকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, এটা দেওয়া হচ্ছে যাতে নিউট্রিয়েন্ট পাওয়া যায় এবং তার সাথে সাথে সাবস্ট্রেট ফর হিলিং, মানে পেশেন্টের যে কোনো ডেফিসিয়েন্সির জন্য যদি ডিজিজ হয়, সেই সাবস্ট্রেটটা যেটা তাকে যেই হিল করতে যেই জিনিসগুলো সাহায্য করবে সেই হিল করার জিনিসটাও দেওয়া হয়। সাপোজ ভিটামিন সি প্রোভাইড করা হলো, কোনো ডায়েটারি সাপ্লিমেন্ট প্রোভাইড করা হলো, আয়রন প্রোভাইড করা হলো, ঠিক আছে, বা আরও কোনো নিউট্রাসিউটিক্যাল বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যুক্ত খাবার দেওয়া হলো, যেটা কিনা হিল করতে একটা সাবস্ট্রেট প্রোভাইড করে, সেটা জন্য, অ্যান্ড নট জাস্ট ফর ক্যালোরি অ্যান্ড প্রোটিন, শুধুমাত্র ক্যালোরি প্রোটিন ফ্যাট এইসবের জন্য কিন্তু এই নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেম কিন্তু একটা পেশেন্টকে দেওয়া হয় না। এই ক্যালোরি ফ্যাট প্রোটিন মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তার ফাংশন যাতে প্রপারলি একটা পেশেন্টকে দেওয়া যায়, সেই জন্যেই কিন্তু এই নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেমটা কিন্তু খুব দরকার। ওয়েন নিডেড বলছে, যখন ম্যালনারিশ আর আন্ডারনারিশড পেশেন্ট থাকে তখন তাদের নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেম দিতে হয়, ঠিক আছে, কারণ পেশেন্ট হয়তো কোনো নারিশমেন্টের অভাবে তার হেলথ কন্ডিশনটা দেখা গেছে, সেক্ষেত্রে সেটাকে সেটাকে রিকভার করতে খুব দরকার হয়। পেশেন্ট নট কনজিউমিং ফুড ফর 5 to 7 days, অনেক সময় পেশেন্ট যখন অনেক দিন খাবার খায় না, কোনো রকম ডিসরাপশন হয় পেশেন্টের, তখনও এই নিউট্রিশনাল সাপোর্ট সার্ভিসেসগুলো পেশেন্টকে কিন্তু দিতে হয়। তারপর কি বলছে, যখন অর্গান কোনো ডিসফাংশন হয়, কখনো ইনফেকশন হয়, কোনো ট্রমা হয়, বা ডিজিজেস লাইক ক্যান্সার, এইসব ডিজিজ যখন হয় তখন কিন্তু এই নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেম দিতে হয়, বিকজ বডি তখন ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন বলো, নিউট্রিয়েন্ট ডাইজেশন বলো, নিউট্রিয়েন্টকে ইউজ করা বলো, কোনোটাই কিন্তু বডি হয়তো স্পেশাল ডিজিজের কারণে করতে পারে না। সে হয়তো নিউট্রিয়েন্টটাকে ইনটেক করতে কারোর প্রবলেম হয়, কারোর হয়তো ইনটেক করার পরেও তাকে অ্যাবজর্ব করতে প্রবলেম হয়, কারোর ক্ষেত্রে অ্যাবজর্ব হলেও নিউট্রিয়েন্টটা বডি ইউজ করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় একটা সাপোর্ট সিস্টেম, নিউট্রিয়েন্ট সাপোর্ট সিস্টেম দরকার হয়। বলছে কি না, এর জন্যে কে টিম আপ করে এই নিউট্রিয়েন্ট সাপোর্ট সিস্টেম দেওয়ার জন্য, বলছে হেডেড বাই ফিজিশিয়ান, ডায়েটিশিয়ান, ইনক্লুডিং নার্স, ফার্মাসিস্ট, ফুড সার্ভিস স্টাফ এক্সেট্রা। তাহলে এই নিউট্রিয়েন্ট সাপোর্ট সিস্টেম দিতে গেলে কিন্তু শুধু যে ডায়েটিশিয়ানে লাগে তা কিন্তু নয়, একটা ডক্টরের যতটা ইম্পর্টেন্স, একটা ডায়েটিশিয়ানের যতটা ইম্পর্টেন্স, তার সাথে সাথে একটা নার্স যে সার্ভিসটাকে ফার্স্ট হ্যান্ড প্রোভাইড করছে তারও ইম্পর্টেন্স ততটাই আছে। ফার্মাসিস্ট যারা মেডিকেল
দিকটা দেখে তাদেরও ততটাই ইম্পর্টেন্স আছে, সাথে সাথে ফুড সার্ভিস স্টাফস এদেরও কিন্তু একটা খুব বড় ভূমিকা থাকে এই নিউট্রিশনাল সাপোর্ট সিস্টেমটাকে ইজিলি অনগোয়িং রাখার জন্য। ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্তই দেখলাম যে কত ধরনের হসপিটালের ডায়েট হয় এবং সেইগুলোর কত ক্যালোরিফিক ভ্যালু এবং নিউট্রিশন থেরাপিউটিক ডায়েটের ইম্পর্টেন্স কী। কালকে আমরা পড়ব স্পেশাল টাইপ অফ ফিডিং এর ব্যাপারে। মানে কি, স্পেশাল টাইপ অফ ফিডিং কাদের লাগে, কারা নর্মাল খাবার খেতে পারে না, এবং স্পেশাল টাইপ অফ ফিডিং কেমন হয় সেটা আমরা নেক্সট ক্লাসে জানব। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে এবং তোমাদের টপিকটা বুঝতে ইজি হয়ে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।